ভাই চাকরি বয়স কথা বলতে চাচ্ছ? আমি চাকরি করবো না। হ্যালো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ভোকাবুলারির আরেকটি ক্লাসে। আমাকে জাস্ট সাউন্ডটা ওরিয়েবল শোনা আছে কিনা আমি একটু চেক করছি, তারপর আজকে আমরা ক্লাস শুরু করে দেব। আমি একটু জাস্ট সবকিছু একটু চেক করি যে আমাকে ওরিয়েবল শোনা আছে কিনা, এবং আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আমার সাউন্ড যদি ওরিয়েবল হয় জাস্ট একটু আমরা সবাই ইয়েস লিখবো, তারপরে হচ্ছে আজকে আমরা ক্লাসে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছো, আমাকে সব ঠিকঠাক। ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের খুব দারুণ একটা ক্লাসে। আবার মানে আমাদের ইতিমধ্যে অনেকগুলো লাইভের ধারাবাহিকভাবে আয়োজন চলছে, এবং তার সুবিধা হচ্ছে আজকে আমরা আরেকটা ইংলিশের লাইভ ক্লাস নিয়ে আলোচনা করব। জাস্ট আমাকে একটু জানাও আমার সাউন্ড ওরিয়েবল কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটা একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা বিষয়ে একটু ইনশিওর করো, কারণ প্রায় সময় সাউন্ডে একটু প্রবলেম হয় ওই কারণে। তারপর হচ্ছে আজকে আমরা মেন ক্লাসে সরাসরি চলে যাব। তোমরা এছাড়া আমাকে একটু জানাও কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইফে যুক্ত হয়েছো, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু জানাও। ওকে, আশা করি সব ঠিকঠাক। ওকে, হ্যালো, হাউ আর ইউ, কেমন আছো? রশেদ, তোমার লাস্ট ক্লাসের পারফরমেন্স খুব ভালো ছিল। ফারিয়া আক্তার, তোমারও লাস্ট ক্লাসে খুব ভালো পারফরমেন্স ছিল, দ্যাটস গ্রেট। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছো, আমাকে একটু জানাও যে সব কিছুতে ঠিকঠাক থাকে, আমরা জাস্ট ওকে লিখবো। আমাদের সাথে অল ক্লিয়ার, আসমা বলছো অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আমরা আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাব। একটু পরে হচ্ছে আমরা চলে যাবো। তোমাদের যারা ফ্রেন্ডরা রয়েছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও, যাতে করে সবাই আমরা একসাথে আজকের যে ক্লাসটা আছে সে ক্লাসটা পরিপূর্ণভাবে কনসেপ্টটা বুঝতে পারি। তো একটু সবাইকে সবাইকে একটু মেনশন দিয়ে যাও যারা আমাদের সাথে যুক্ত আছে। অনেকে বলছো চট্টগ্রাম থেকে আছো, আমরাও চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের চকবাজারে হচ্ছে আমাদের অফিস। সো আমরাও আছে চকবাজার থেকে, তোমার পাশেই। আমরা আজকের আজকের ক্লাসে আজকের হচ্ছে আমাদের আনলক ইউর ভোকাবুলারি সেকশন 2। আমরা ইতিমধ্যে আনলক ইউর ভোকাবুলারি সেকশন 1 নিয়ে আলোচনা করেছি, যেখানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস নিয়ে আমরা আলোচনা করেছি। এবারে টেকনিক্যালি পড়বো, কারণ হচ্ছে আমাদের ভোকাবুলারি অংশটি অনেক বড় একটা রুল প্লে করে থাকে। আর ভোকাবুলারি অংশগুলো যদি আমরা খুব ভালো মতো পড়ি তাহলে দেখা যাবে আমরা খুব ভালো করতে পারবো। আর ভোকাবুলারি থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। অনেকে বলছো, আব্দুল করিম আজাদ বলছো কেমন আছি, আমি খুবই ভালো। তোমরা কেমন আছো? আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত আছো, বিভিন্ন অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছো, বগুড়া থেকে যুক্ত আছে। ওকে, আমরা পুরো বাংলাদেশ থেকে কিন্তু কম বেশি যুক্ত হয়েছে। তোমরা তোমরা সাতকানিয়া থেকে বলছো, সাতকানিয়া থেকে আছি, থ্যাংক ইউ। সো তোমরা জানো আমাদের একটা কোর্সের এখন অফার চলছে, সেটা হচ্ছে 2,500 টাকায় হতে তুমি আবার ভর্তি করতে পারবা। আজকে শুরু করার আগে আমি আরেকটু তোমাদেরকে রিমাইন্ডার করে দিচ্ছি। আমরা যখন ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কিংবা আমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিব, তখন আমাকে একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাকে প্রশ্নগুলো কোন কোন কাঠামোর উপর বেস করা হয়। প্রশ্নগুলো আমার গ্রামাটিক্যাল অংশ থেকে হয়, প্রশ্নগুলো আমার ভোকাবুলারি অংশ থেকে হয়, কিংবা আমার লিটারেচার। আবার যে ঢাকা ইউনিভার্সিটি স্পেশাল বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু ইংলিশ ফর টুডে থেকে পরীক্ষা হয়। সেজন্য আগেই তুমি কোয়েশন ব্যাংকটা নিয়ে সেই কোয়েশন ব্যাংকের কোয়েশনগুলো অ্যানালাইসিস করে তুমি যদি পড়তে পারো সেক্ষেত্রে খুব ভালো করতে পারবা। তবে বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট কিংবা মিনিং বেস থেকে অনেক বেশি প্রশ্ন আসে, যার জন্য ভোকাবুলারি পার্টগুলো কিন্তু আমাকে খুব ভালো মতো পড়তে হবে। প্রথমে একটু মনে রাখবা ভোকাবুলারি পার্টটা কিন্তু একটু ভালো মতো যদি ক্লিয়ারভাবে ধারণা নিতে পারো, এটার উপর একটু ফোকাস দিয়ে কাজ করতে হবে। আর ভোকাবুলারি পার্টে যেহেতু পড়াটা হচ্ছে মেমোরাইজিং এর একটা পার্ট, সেজন্য এটা আসলে প্রতিনিয়ত হচ্ছে মেমোরাইজিং এর মাধ্যমে আমাদের যে ইমপ্রুভমেন্ট আছে সেই ইমপ্রুভমেন্টটা আসলে করতে হবে। সো তার একটা ছোট্ট একটা ডেমো আমি যদি আরেকটু তোমাদেরকে রিমাইন্ডার করে দিই, যখন আমরা ভোকাবুলারিগুলো পড়ছে বা ভোকাবুলারিগুলো পড়বো তখন আমরা বেশ কিছু বিষয়কে ফোকাস দিয়ে কাজ করব। আমি কয়েক বছরের ইয়ার কোয়েশনগুলো অ্যানালাইসিস করে দেখেছি কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এছাড়া তোমরাও যদি কনসেপ্টগুলো বুঝতে চাও, আমি সাধারণত একটা পিডিএফ এর মাধ্যমে কোন কোন ইউনিভার্সিটির জন্য কোন কোন বুকের পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তার একটা পিডিএফ পার্ট দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের যার দরকার হবে আমরা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে তোমরা কনসেপ্টগুলো আহ নিয়ে নিতে পারবা। সাউন্ড শোনা যাচ্ছে না, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা?
আমার এখন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাও, যারা আছো আমাকে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাও। আমি যদি একটু ভোকাবুলারি যে বিষয়গুলো আছে, কোন কোন পার্ট আমরা সবচেয়ে বেশি ফোকাস দিয়ে কাজ করব, সেই বিষয়গুলো যদি আমি একটু ধারাবাহিকভাবে দেখাই। আমাদের প্রতি বছর দেখা যায় কি প্রতিটা প্রতিটা ইউনিভার্সিটিতে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় সেটা হচ্ছে সিনোনিম এন্টোনিম থেকে কিন্তু আমাদের অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। যার জন্য আমরা সিনোনিম এন্টোনিমের পার্টগুলো একটু ভালো মতো দেখতে হবে। এরপরে দেখা যায় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন হয়, গ্রুপ ভার্বের অংশগুলো থেকে প্রশ্ন হয়, প্রেজেন্ট ইডিয়মস থেকে প্রশ্ন হয়, কারেক্ট স্পেলিং, এই 5টা জায়গা থেকে মোস্ট অফ দ্য জায়গায় আমরা প্রশ্নগুলো আসতে দেখে থাকি। এছাড়া প্রভাবসগুলো আমাকে একটু পড়তে হবে, ট্রান্সলেশনগুলো একটু ফোকাস দিয়ে কাজ করতে হবে। এছাড়া যারা স্পেশালি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কয়েকটা পার্ট একটু ভালো মতো কাজ করবা বা ভালো মতো একটা দেখবা। সে হচ্ছে অ্যানালজি থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, স্পেশালি যারা ঢাকা ইউনিভার্সিটির সিইউটি পরীক্ষা দিবা, তোমাদের বিগত কয়েক বছর দেখা যায় একটা বা দুইটা অ্যানালজি থেকে প্রশ্ন আসে, বা চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবা তারও ক্ষেত্রে কিন্তু আমাদের ভোকাবুলারি থেকে একটা দুইটা প্রশ্ন আসে। যার জন্য আমরা ভোকাবুলারি পার্টটাও একটু ভালো মতো, অর্থাৎ অ্যানালিসিসের যে পার্ট আছে সে পার্টটা কিন্তু আমরা একটু ভালো মতো দেখবো। আজকে আমরা আরো কিছু পার্ট নিয়ে আলোচনা করব, আরো কিছু যে সিরিজ আছে সেই সিরিজ নিয়ে আজকের পার্টে আমরা আলোচনা করব। চলো কনসেপ্টটা আমরা কি করি, আজকের কনসেপ্টটা শুরু করি। আজকে প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রশ্নটা হয়তো একেবারে ভিজিবল ভাবে দেখা আছে, আমি একটু সরে যাচ্ছি এবং প্রশ্নটা একটু পড়ছি, তার সাথে সাথে তোমরা আনসার দেওয়ার জন্য ট্রাই করো আমাদের এই প্রশ্নের কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। বললো চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে কারেক্ট সেন্টেন্সটা চয়েস করতে হবে। আমি 4টা অপশন দেখতে পাচ্ছি এবং অপশনের গুলো অনেক বড়, এবং আমার এই প্রশ্নটা যে জায়গা থেকে দিয়েছে সেটাকে বলা হয় সেন্টেন্স কারেকশন। কোন জায়গা থেকে দিয়েছে? আমার প্রশ্নটা দিয়েছে মূলত সেন্টেন্স কারেকশনের যে জায়গা আছে, সে সেন্টেন্স কারেকশনের জায়গা থেকে হচ্ছে আমার এই প্রশ্নটা দেওয়া। সেন্টেন্স কারেকশনের যে জায়গা আছে সেই সেন্টেন্স কারেকশনের জায়গা থেকে হচ্ছে আমাদের প্রশ্নটা দেওয়া। সাউন্ড শোনা আছে, সাউন্ড শোনা আছে। দেখো এই ক্ষেত্রে আমি যদি একটু প্রশ্নটা দেখি, প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে? সেন্টেন্স কারেকশন। এবং সেন্টেন্স কারেকশন যখন আমাকে প্রশ্নগুলো দিবে সেক্ষেত্রে আমরা সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলো দুই জায়গা থেকে দিতে পারি। হয়তো সেটা ভোকাবুলারি বেসড হতে পারে অথবা সেটা গ্রামার বেসড হতে পারে। কখন ভোকাবুলারি বেসড হবে, কখন গ্রামার বেসড হবে, এই বিষয়টা যদি তোমরা একটু দেখো তখন কি আছে দেখো। এবার এই প্রশ্ন যদি আমরা একটু তাকাই তাহলে আমি দেখতে পাবো সবগুলো সিমিলার আছে, বাট একটা জায়গায় শুধুমাত্র ব্যতিক্রম। এখানে অ্যাগেন্স্ট দেওয়া আছে, এখানে ইন আছে, এখানে ফর আছে, আবার এখানে কি আছে? টু আছে। বাট এইখানে যদি আমরা ওভারঅল একটু চিন্তা করি সেটা প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে? প্রশ্নটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের একটা অংশ। প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের অংশ থেকে প্রশ্নটা দিয়েছে। এবং আমরা জানি কমিটেডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয়, কমিটের সাথে কি হয় আমরা সবাই জানি, কমিটের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয়। এবং কমিটের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি সেটা কি বলতে পারি আমরা? কমিটেড টু। কি বলবো আমরা? কমিটেড টু। আশা করি ক্লিয়ার। অনেক আনসার দিচ্ছ, নাদিয়া সুলতানা বলছো দি, প্রিন্সেস পিয়া বলছো দি, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন, সবাই খুব দারুণভাবে আনসারগুলো দিচ্ছ। তাহলে আমি যদি আরেকটু তোমাদেরকে একটু দেখাই তাহলে কমিটেড একটু যদি কনসেপ্টগুলো দেখো, কমিটেডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয়, সেটা সবসময় কি হয়? টু হয়। তোমরা সবাই একটু লিখো, কমিটের সাথে সবসময় কি হয়? টু হয়। এবং আরেকটা বিষয় মনে রাখবো, কমিটি শব্দটা এটা হচ্ছে কমিটেড টু, এবং আরেকটা শব্দ আছে যেটা আমরা স্পেলিং আসতে দেখে থাকি, সেটাকে বলা হয় কমিটি টু। কি বলতে পারি আমরা? কমিটি। এক্ষেত্রে কমিটির একটা স্পেলিংটা একটু মনে রাখবো আমরা, দুইটা এম থাকে, দুইটা টি থাকে এবং দুইটা কি থাকে? ই থাকে। এটা একটু আমরা মনে রাখবো আর কি। ওকে, আশা করি এতটুকু আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? একজন জিজ্ঞেস করছো অ্যানালিসিস বলতে কি বোঝো? আমরা যখন বিষয়গুলো সদৃশ্য বা মিল যে বিষয় আছে সেটা মূলত অ্যানালিসিস। আমরা বিষয়গুলো যখন পরবর্তীতে পড়বো তখন আরো ভালোভাবে এই বিষয় সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। আশা করি এই বিষয় ক্লিয়ার। কমিটেড টু পার্টে সবাই আনসার দিতে পেরেছে এবং যারা আনসার দিতে পেরেছে থ্যাংক ইউ। এখন আমরা আরেকটা প্রশ্নে চলে যাবো এবং আনসারটা তোমরা দেখতে পাচ্ছ যারা সঠিক আনসার দিচ্ছ এবং যাদের আনসারটা সঠিক হয়েছে, কোন আনসারটা এখানে সঠিক এবং সঠিক আনসার তোমরা পেয়ে গিয়েছো। আজকে আমরা আরেকটি পার্ট নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে গ্রুপ ভার্ব। তোমরা গ্রুপ ভার্ব সম্পর্কে হয়তো জানো এবং গ্রুপ ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি যে এর আগের ক্লাসে কিন্তু আমরা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করেছি। গ্রুপ ভার্বের অনেকগুলো নাম আছে, এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব, আবার কিছু হচ্ছে বইতে এটাকে ভার্ব ফ্রেজ নামক কি করে থাকে, সংজ্ঞায়িত করে থাকে। আর গ্রুপ ভার্বের কনসেপ্টটা কি? গ্রুপ ভার্ব হচ্ছে যেখানে একটা ভার্ব প্লাস হচ্ছে আমার একটা প্রেপোজিশন থাকবে, তখন সেই ক্ষেত্রে আমার অর্থটা চেঞ্জ হয়ে যায়। আবার বলছি, একটা ভার্ব থাকবে, ভার্বের উপর একটা প্রেপোজিশন থাকবে, বাট সেই ক্ষেত্রে আমার অর্থটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে মূলত গ্রুপ ভার্বের কনসেপ্টটি।
তাহলে আমি যদি একটু কনসেপ্টটা দেখাই, আমরা আজকে যে গ্রুপ ভার্ব নিয়ে পড়বো সেই গ্রুপ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে জায়গা থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন এসে থাকে সেই গ্রুপ ভার্বটা কি, সেই গ্রুপ ভার্বটা হচ্ছে কাট। আজকে আমরা কি নিয়ে পড়ছি, সে হচ্ছে কাট। সবাই একটু লিখে রাখো, আমরা আজকে কোন গ্রুপ ভার্ব নিয়ে পড়বো, সেটা হচ্ছে কাট। কাট নিয়ে কিন্তু অনেকগুলো গ্রুপ ভার্ব আছে, সেই গ্রুপ ভার্বগুলো আমরা ওয়ান বাই ওয়ান কনসেপ্টগুলো দেখার জন্য ট্রাই করবো। কাটে কি কি গ্রুপ ভার্বগুলো হতে পারে। তাহলে কাট দিয়ে আমরা প্রথমে একটা পাচ্ছি, সেটা হচ্ছে কাট ডাউন। কি আছে বলতো, সেটা হচ্ছে কাট ডাউন। কাট দিয়ে একটা পার্ট আছে, সেটাকে আমরা বলতে পারি কাট ডাউন। এই কাট ডাউন শব্দের অর্থ কাট ডাউন, আমি সাধারণত কাট ডাউন করছি। কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো। কি বলতে পারবো আমরা, কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো। আর কমানো থেকেও আমরা ইংলিশটার প্রতি একটা সবচেয়ে ফোকাস দিব, সেটাকে আমরা বলতে পারি রিডিউস, অথবা বলতে পারি ডিক্রিজ, অথবা আমরা বলতে পারি ব্রিং ডাউন। কি বলেছি বলতো, কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে রিডিউস, ব্রিং ডাউন, অথবা আমরা বলতে পারি ডিক্রিজ। কোনো কিছু কমানো অর্থে আমরা যে শব্দটি ইউজ করতে পারি সেটাকে আমরা বলতে পারি কাট ডাউন। কি ইউজ করতে পারবো আমরা, কাট ডাউন। যেমন একটা এক্সাম্পল দেখো, ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট। তোমার যে বাজেটটা আছে সেই বাজেটটা কমানোর জন্য চেষ্টা করো, যেটাকে আমরা বলতে পারি কাট ডাউন, অথবা আমরা বলতে পারি রিডিউস, অথবা আমরা বলতে পারি ডিক্লাইন। ওকে, এই শব্দগুলো আমরা বলতে পারি। তাহলে কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো অর্থে আমরা সাধারণত কাট ডাউন শব্দটা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এবং আমি সবগুলো নিয়ে নিচ্ছি একেবারে, তখন আমরা কনসেপ্টটা ওয়ান বাই ওয়ান ভালো মতো কনসেপ্টটা বলতে পারবো বা কাজ করতে পারবো। এখন দেখো, তাহলে আমরা একটা কনসেপ্ট এখান থেকে পড়েছি, সেটা হচ্ছে কাট ডাউন। তাহলে কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো অর্থে আমরা ইউজ করে থাকি, এবং কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে রিডিউস। কাট ডাউন শব্দের অর্থ কি, রিডিউস, অর্থাৎ কাটটা ডাউন করছি। যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি, ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট। তোমার যে বাজেটটা আছে সেই বাজেটটা সাধারণত তুমি কি করো, কাট ডাউন করো, অর্থাৎ কমিয়ে ফেলো। এরপরে হচ্ছে কাট অফ। কাট অফ শব্দ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। কাট অফের দুইটা মিনিং আছে। কাট অফের একটা মিনিং হচ্ছে মারা যাওয়া, বাট এখান থেকে খুব কম প্রশ্ন আসে। বাট আরেকটা টপিক আছে যেটাকে বলতে পারি কাট অফ। কাট অফ শব্দ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। কাট অফ শব্দের অর্থ হচ্ছে কি, কোনো জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়াকে আমরা সাধারণত বলতে পারি কাট অফ বলতে পারি। কি বলতে পারি আমরা, কাট অফ। ওকে, সো এক্ষেত্রে যদি আমরা একটু কনসেপ্টে যাই, কাট অফের ক্ষেত্রে আমরা বলতে পারি ডিসলোকেট। কি বলতে পারবো, ডিসলোকেট। কোনো জায়গা থেকে যখন বিচ্ছিন্ন হওয়া বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা যে কনসেপ্ট ব্যবহার করতে পারবো সেটাকে আমরা বলতে পারি কাট অফ। কি বলতে পারি আমরা, কাট অফ বলতে পারি। ওকে, এরপরে আমরা বলতে পারি, যেমন একটা এক্সাম্পল, দ্য রুবার্স, যে রুবার্স রয়েছে সেটা কাট অফ করেছে। কাট অফ শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা, বিচ্ছিন্ন করেছে। দ্য টেলিফোন কানেকশন, যে টেলিফোনের একটা কানেকশন রয়েছে সেই টেলিফোনের কানেকশনটা বিচ্ছিন্ন করেছে। তাহলে আমরা দুইটা কনসেপ্ট পড়েছি। কাট ডাউন শব্দ অর্থ হচ্ছে কমানো, যেটাকে আমরা রিডিউস বলতে পারি। কাট অফ করে ফেলা, দ্যাট মিনস আমি কনসেপ্টটা বিচ্ছিন্ন করে ফেলছি। এরপরে সেটা হচ্ছে কাট আউট। এটা হচ্ছে কাট অফ। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি কাট আউট। তাহলে কাট আউট শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জায়গাকে, কোনো একটা বিশাল একটা জায়গা থেকে আমি একটা খণ্ড রিমুভ করা। যেমন আমরা বলতে পারি টু রিমুভ এ পিস বাই কাটিং, অর্থাৎ টু রিমুভ করা, একটা পিস কাটিং করে রিমুভ করা বড় একটা জায়গা থেকে। সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমি সাধারণত সেটাকে আমরা বলতে পারি কাট আউট। কি বলতে পারবো আমরা, কাট আউট বলতে পারবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে যেমন আমি বলতে পারি আই কাট দিস আর্টিকেল, আমি এই আর্টিকেলটা কাট ডাউন করেছি, কাট আউট করেছি অফ দ্য ম্যাগাজিন ফর ইউ। একটা ম্যাগাজিন থেকে এই ক্ষুদ্র বিষয়টা আমি তোমার জন্য কি করেছি, কাট আউট করেছি। তাহলে আমার সাথে আরেকবার একটু রিভিউ দাও। কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে কমানো, যেটার অর্থ আমরা বলতে পারি রিডিউস। এরপর হচ্ছে কাট অফ। কাট অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিচ্ছিন্ন হওয়া কোনো একটা জায়গা থেকে। আর কাট অফ শব্দের অর্থ হচ্ছে একটা জায়গা থেকে একটা ক্ষুদ্র নিয়ে আসা বা একটা অংশকে রিমুভ করা। এবং সর্বশেষ একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কাট ইন। এই কাট ইন শব্দ কিন্তু আমাদের অনেক ফ্রেন্ডরা আমাদের করে থাকে, যেটাকে বলতে ইন্টারাপ্ট করা। কোনো কেউ কথা বলছে বা কথা বলার মধ্যে আরেকজন মানুষরা প্রবেশ করলো, একটা ইন্টারাপ্ট করলো, তাহলে কাট ইন বলতে আমরা একটা কানটা ইন করে ফেললাম। তাহলে কাট ইন শব্দকে আমরা কি বলতে পারি, ইন্টারাপ্ট বলতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখো, হি কাট ইন দ্য মিডল অফ আওয়ার টক। আমাদের কথার মাঝখানে তিনি কি করছেন, কাট ইন করেছে। তাহলে আমার সাথে সবাই একটু কনসেপ্টগুলো, এই চারটি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং এই চারটি আমরা যেটা পড়েছি এই পার্টটা সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমরা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কাট নিয়ে আলোচনা করেছি। তাহলে একেবারে উপরের অপশন আমরা দেখতে পাচ্ছি কাট ডাউন। তাহলে কাট ডাউন শব্দ অর্থ হচ্ছে কোনো কিছু রিডিউস, অথবা আমরা বলতে পারি ডিক্লাইন, অথবা আমরা বলতে পারি ডিক্রিজ, অথবা আমরা বলতে পারি ব্রিং ডাউন, যেটা ইংলিশ মিনিংটা। এরপর আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কাট অফ। কাট অফ শব্দ অর্থ হচ্ছে একটা জায়গা থেকে আলাদা হওয়া, যেটাকে আমরা কি নামে সংজ্ঞায়িত করতে পারি, সেটাকে আমরা বলতে পারি ডিসলোকেট করা, একটা জায়গা থেকে ডিসলোকেট করা। এরপর আমরা যেটা পড়েছি সেটাকে আমরা বলছি কাট আউট। কাট আউট বলতে একটা জায়গা থেকে রিমুভ করা, বাই কাটিং
কাটিং এর মাধ্যমে একটা একটা বিষয়কে রিমুভ করে। এরপর সর্বশেষ একটা কনসেপ্ট, সেটাকে আমরা বলতে পারি কাটিং। কাটিং শব্দের অর্থ হচ্ছে একটা কথার মধ্যে ইন্টারাপ্ট করা। আমি একটু সহজ আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং ফুল পার্টটা ক্লিয়ার কিনা, কারণ এরপরে কিন্তু তোমাকে প্রশ্নের আনসার দিতে হবে। প্রশ্নের আনসার যারা পারবে তাদের জন্য আজকে স্পেশাল কিছু প্রাইজ রয়েছে। দেখি তোমরা কারা কারা প্রশ্ন আনসার দিতে পারো। যাদের আমাদের আজকের এই পার্টটা ক্লিয়ার, সবাই জাস্ট লিখো ক্লিয়ার। সবাই যাদের অপশনটা ক্লিয়ার জাস্ট লিখো ক্লিয়ার অপশন। ওকে, আশা করি ক্লিয়ার সবাই। আমরা কি এখন প্রশ্নের মধ্যে যাব? এই ছোট্ট বিষয়, এই ছোট ছোট কনসেপ্ট গুলো আমরা এখনো পর্যন্ত অনেক ছোট ছোট কনসেপ্ট যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওই বিষয়ের মধ্যে আমরা ফোকাস করছি। ধাপে ধাপে হচ্ছে আমরা আরো অ্যাডভান্স লেভেলের মধ্যে যাব। সো তোমরা অনেকে প্রাইজ দিবেন, হ্যাঁ ডাউট অবশ্যই প্রাইজ দিব। দেখি কারা প্রথমটা আনসার দিতে পারো। প্রথমটা আনসার কারা দিতে পারো, আমাদের প্রথম আনসারটা নিব, এবং প্রথম আনসারটা যারা দিতে পারবা তাদের জন্য কিন্তু মোবাইল রিসার্চ আছে। দেখি তোমরা কারা আনসার দিতে পারো। আমার সামনে কিন্তু তোমাদের আনোয়ার স্যার রয়েছে। আনোয়ার স্যার কনসেপ্টটা দেখছে, প্রথম কে আনসার দিচ্ছ প্রশ্নটা একবার পড়বো, প্রশ্নটা পড়ার মাধ্যমে কিন্তু আমি কনসেপ্টটা বের করবো। আমি তোমাদের বারবার একটু বলে থাকি, যখন তুমি প্রশ্নগুলো পড়ছো তখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশ্নটা অ্যানালাইসিস করা। আমার প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স দ্যাট মিন্স আমার এই প্রশ্নটা দিয়েছে সেন্টেন্স কারেকশন থেকে। কোন জায়গা থেকে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। তাহলে সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন এসে থাকে। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো, আমাদের সেন্টেন্স কারেকশন প্রশ্নগুলো দুইটা জায়গা থেকে দিতে পারে। হয়তো সেটা ভোকাবুলারি বেস হতে পারে অথবা সেটা গ্রামার বেস হতে মোস্ট অফ দ্য টাইম। তবে সেটা তোমাকে প্রশ্নটা পরে বুঝতে হবে সেটা প্রশ্ন কোন জায়গা থেকে দিয়েছে। আমি চারটা অপশন দেখতে পাচ্ছি। ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার শব্দের অর্থ জানো তোমরা? আশা করি সবাই জানো, অবশ্যই জানবে তোমরা। এক্সপেন্ডিচার শব্দের অর্থ হচ্ছে কস্ট, যেটাকে আমরা ব্যয় বলে থাকি। তাহলে ইউ মাস্ট কাট অফ, তোমাকে কাট অফ করতে হবে তোমার এক্সপেন্ডিচারটা, নাকি ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার, অর ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্ডিচার। অথবা আমরা আরেকটা কনসেপ্ট বলতে পারি, সেটা হচ্ছে ইউ মাস্ট কাট আউট অফ ইউর এক্সপেন্ডিচার। সো হোয়াট ইজ দ্য রাইট আনসার হিয়ার? ইউ ক্যান কমেন্ট ইন দ্য বিলো কোনটা সঠিক আনসার হবে। এবং অনেকে সঠিক আনসার দিয়েছে। আমরা সঠিক আনসার পাচ্ছি, সেটা হচ্ছে ফারিহা আক্তার। ফারিহা আক্তার সঠিক আনসার দিয়েছো, কনগ্রাচুলেশন তোমাকে। তোমার আনসারটা নিচ্ছে এবং তোমার নাম্বারটা আমাদের যে মেসেঞ্জার আছে, আমাদের অফিসিয়াল যে মেসেঞ্জার আছে সেখানে ইনবক্স করে দিয়ে দিব। তোমার ছোট্ট একটা আমাদের পড়ালেখা পরিবার থেকে ছোট্ট একটা গিফট তোমার কাছে চলে যাবে। সো থ্যাংক ইউ, অনেকে সঠিক আনসার দিচ্ছ। দ্যাট মিনস আমি এর আগে যে বিষয়টা পড়িয়েছি সেটা তোমরা একেবারে কনসেপচুয়াল হয়ে প্রতিটা পার্ট তোমরা খুব ভালো মতো বুঝেছো। তাহলে এখানে কি হবে একটু দেখো, চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি কাট ডাউন। কোনটা আনসার হবে এখানে? কাট ডাউনটা আনসার হবে। কেন কাট ডাউনটা আনসার? কারণ কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো, যেটাকে আমরা বলতে পারি রিডিউস অথবা ডিক্লাইন, কোনো কিছু কমানো। থ্যাংক ইউ সবাই সঠিক আনসার দেওয়ার জন্য। তাহলে এখানে কোনটা আনসার পাচ্ছি এবং আমরা আনসারটা দেখে নিই, এবং আনসারটা দেখার সাথে তোমরা কনসেপ্টটা বুঝে যাবা। যারা আনসার দিয়েছো সবাইকে ধন্যবাদ, এবং আমরা এরপরে আরেকটা টপিকে চলে যাবো। তাহলে কাট ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো অর্থে আমরা যে বিষয়টা ইউজ করতে পারি সেটাকে আমরা বলতে পারি কাট ডাউন। কি বলতে পারি আমরা? কাট ডাউন। থ্যাংক ইউ। আমরা এখন আরেকটা পার্টে যাব। এই পার্টটা তোমরা কারা প্রশ্ন আনসার দিতে পারো আমি একবার পড়িয়ে দিচ্ছি প্রশ্নটি। প্রশ্নটা তুমি যদি দেখো, প্রশ্নটা একটা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসা একটি প্রশ্ন, কারণ এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। কি আছে প্রশ্নটা? প্রশ্ন হচ্ছে আওয়ার ইলেকট্রিসিটি, আমাদের যে ইলেকট্রিসিটি ছিল ওয়াজ ফর অ্যাবাউট 10 আওয়ার্স ডে। আমাদের ইলেকট্রিসিটি 10 ঘন্টা ধরে, কি ছিল সেটা একটু কনসেপ্টে দেখো। সেটা হচ্ছে কাট আপ ছিল, কাট অফ ছিল, কাট আউট ছিল, নাকি কাট ডাউন ছিল। তাহলে কি বলতে পারি দেখি তোমরা কে আনসারটা দিতে পারো। এবং আমি যদি তোমাদেরকে একটু আগের কনসেপ্টে যদি একটু নিয়ে যাই, আমরা ইলেকট্রিসিটি দিয়ে কোন কনসেপ্টটা বলতে পারি এই বিষয়ে তোমাদেরকে আরেকটু কনসেপ্ট দেখাচ্ছি। সেটা হচ্ছে এই বিষয়ে আমরা পড়েছি কোনো কিছু বিচ্ছিন্ন হওয়াতে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা কোন পার্টে ইউজ করতে পারি বলো তো? আমরা কোনো কিছু বিচ্ছিন্ন অর্থে আমরা যেটা ইউজ করতে পারি সেটাকে তোমরা বের করে ফেলো। এখানে কোনটা আনসার হবে? অনেকে সঠিক আনসার দিয়ে দিয়েছো। তাহলে আমরা কি বলতে পারি? কাট অফ। কি বলতে পারি? কাট অফ। অর্থাৎ 10 ঘন্টা ধরে আমাদের যে ইলেকট্রিসিটিটা ছিল সেটা সাধারণত বিচ্ছিন্ন ছিল। তাহলে আমার সাথে সবাই একসাথে বলে, সেটা হচ্ছে কাট অফ শব্দের অর্থ হচ্ছে কোন জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়া, ডিসলোকেট হওয়া। কি হওয়া? আমরা কি বলতে পারি? ডিসলোকেট হওয়া। অনেকে সঠিক আনসার দিচ্ছো। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। কামরুল নাহার বলছো বি হবে, ফরিয়া আক্তার বলছো বি হবে, হুসান আশিমা বলছো বি হবে, সাইদা আয়েশা বলছো বি হবে, তাসমিন ইসলাম প্রথম সঠিক আনসার দিয়েছো।
তাসমিম ইসলাম, থ্যাংক ইউ। তাসমিম বলছো বি হবে। ওয়াও, তোমরা সবাই সঠিক আনসার দিয়ে ফেলেছো। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা সঠিক আনসারটা একটু দেখে নিই। সেটা হচ্ছে কাট অফ আমরা বলতে পারি, এবং কাট অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো অর্থে আমরা এই শব্দটি কি করতে পারবো, ইউজ করতে পারবো। আশা করি সবাই বুঝেছো এবং থ্যাংক ইউ। এখন আমরা আরেকটা প্রশ্নে যাব। আরেকটা প্রশ্নটা কি আছে আমরা একটু দেখি। এই প্রশ্ন কারা আনসার দিতে পারো, এই প্রশ্ন কারা আনসার দিতে পারো একটু দেখি। এই প্রশ্নের সাথে তোমাদের অনেকের সাথে কনসেপ্টটা ইজিলি ভাবে তোমরা আনসার দিতে পারবে। আগে প্রশ্নটা একটু পড়ছে, এবং প্রশ্নটি আমাদেরকে ইউনিভার্সিটি মিশন টেস্টে আসে একটা প্রশ্ন, এবং কোনটা আমার সঠিক আনসার হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাবুল সেক্রেটারি ড্যাশ, এখানে একটা ড্যাশ দেখতে পাচ্ছি, টু টেল তাকে বলেছিল। কি আছে সেটা হচ্ছে টু টেল, অর্থাৎ বাবুলের যে সেক্রেটারি আছে, বাবুলের সেক্রেটারি টু টেল, তিনি বলেছিল, তিনি কি করেছিল, বাবুলের সেক্রেটারি হচ্ছে বলেছিল হিম দ্যাট হি হ্যাড এ ফোন কল, তার একটা মোবাইল কল এসেছে, তার একটা ফোন কল এসেছে। তাহলে এখানে আমার কোনটি সঠিক অ্যান্সার হবে, আমরা একটু সবাই একটু সঠিক অ্যান্সারগুলো একটু খুঁজে বের করি। কাট আপ কি সঠিক অ্যান্সার হবে, কাট ইন কি সঠিক অ্যান্সার হবে, কাট আউট কি সঠিক অ্যান্সার হবে, নাকি কাট ডাউনটা সঠিক অ্যান্সার হবে। ইতিমধ্যে আমরা দুইটা কনসেপ্ট সম্পর্কে আমরা পড়েছি। সেটা হচ্ছে একটাকে আমরা হয়তো পড়েছিলাম, সেটা হচ্ছে কাট আপ করা, কাট ইন করা, অথবা কাট ডাউন করা। তাহলে এখানে কোনটি সঠিক অ্যান্সার হতে পারে বলে আমরা মনে করছি। কি হবে, কি হবে আমাদের সঠিক অ্যান্সারটা? আমি যখন একটা কথার মধ্যে ইন্টারেক্ট করব, তিনি কথা বলছে, সে কথার মধ্যে যখন আমি ইন্টারেক্টটা করছি, তখন সেক্ষেত্রে আমি যে গ্রুপ ভার্বটি ইউজ করতে পারি সেটাকে বলা হয় কাট ইন। কি বলতে পারি আমরা, কাট ইন। সো অনেকে বলছো বি বি বি, আমরা কিন্তু আজকে অনেকগুলো আনসার কিন্তু বি ধারাবাহিকভাবে নিয়েছি তোমাদেরকে কনফিউজিং এ ফেলার জন্য, বাট অনেকে কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কাট ইন। কি বলতে পারবো আমরা, কাট ইন। কাট ইন শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয়ে কথা বলছি, সে কথার মধ্যে যখন ইন্টারেক্ট করা বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কাট ইন। কি ইউজ করতে পারি, কাট ইন। তাহলে আমি তোমাদেরকে আরেকটু মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে কাট ইন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কথার মধ্যে যখন আমরা ইন্টারেক্ট করব, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি কাট ইন বলতে পারি। কি বলতে পারি আমরা, কাট ইন শব্দটা আমরা বলতে পারি। আশা করি ক্লিয়ার। আরো কিছু প্রশ্ন যাবো, এই প্রশ্নগুলো কিন্তু আনসার দিতে হবে তোমাদেরকে। যারা সঠিক আনসার দিয়েছো, সঠিক আনসারটা একটু দেখে নাও। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটিও কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির দুইবার রিপিট হওয়া একটা প্রশ্ন। তোমরা যারা স্পেশাল চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, চট্টগ্রাম ইউনিভার্সিটির দুইবার সেম প্রশ্ন রিপিট হওয়া একটা প্রশ্ন। এই প্রশ্নের কোনটি সঠিক আনসার হবে, আমরা একটু সঠিক আনসারটা একটু খুঁজে নেব। কি আছে, ইউ আর টু সেভ, তোমাকে সেভ করতে হবে, মানে ইট ইজ ওয়াইজ, এটা হচ্ছে খুবই বুদ্ধিমানের কাজ। টু ক্লথিং রাদার দ্যান ফুড, মানে ক্লথিং থেকেও তোমাকে এক বিষয়টা কেনাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের একটা কাজ। তাহলে আমরা এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে মনে করছো? তোমাকে সাধারণত এটা হচ্ছে ইট ইজ ওয়াইজ টু ক্লথিং রাদার দ্যান ফুড, তোমাকে খাবারের তুলনায় তোমাকে কি কিনতে হবে, কাপড়ের প্রতি, কাপড়ের কেনার প্রতি তোমার যে কস্ট আছে, সে কস্টটি কমাতে হবে। সে কস্টে কি করতে হবে, রাশের সঠিক আনসার দিয়েছো, ফরিহা বলছো ডি হবে, চারের ডি হবে, থ্যাংক ইউ। অনেকে সঠিক আনসার দিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ। তাসমিন ইসলাম বলছো সি হবে, সি হবে না, সাধারণত এখানে কমাচ্ছে, তার যে কস্ট আছে সে কস্টটা কমানোর জন্য তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে কারণ এখানে সেফের একটা কথা আছে, সেভ মানি, যেহেতু আমাকে এখানে সেভ মানি একটা কথা আছে, দ্যাট মিনস আমাকে কোনো কিছু বিষয় কমানো করতে আমরা এই বিষয়টা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। যার জন্য আমার এখানে সঠিক আনসার হচ্ছে, সেটা সঠিক আনসার, সেটাকে আমরা বলতে পারি কাট ডাউন অন। তাহলে আমরা কি বলতে পারবো, সেটা হচ্ছে কাট ডাউন অন। সো হোয়াট ইজ দ্য রাইট আনসার হিয়ার? দ্য রাইট আনসার হিয়ার ইজ আ কাট ডাউন। কাট ডাউন তা আমরা সঠিক আনসার দিতে পারি। সো যারা সাধারণত ডি আনসার দিয়েছো সবাইটি সঠিক আনসার। যারা দিতে পারোনি, কনসেপ্ট আশা করি বুঝেছো, এবং কনসেপ্ট যদি তোমরা বুঝে থাকো বলো জাস্ট ইস ওকে, আমরা কনসেপ্টটা বুঝেছি। এখন আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। এই প্রশ্ন মেবি এখানকার লাস্ট একটা প্রশ্ন, সেম ভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি রিপিট হওয়া আরেকটা প্রশ্ন। এই প্রশ্নের আনসারগুলো আমরা সাধারণত খুঁজে বের করবো। কি আছে, ইট ওয়াজ এ রিমোট ভিলেজ, এটা হচ্ছে একটা রিমোট ভিলেজ আছে, এবং এরপর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইট ওয়াজ এ রিমোট ভিলেজ, এটা হচ্ছে রিমোট একটা ভিলেজ, যেটা ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের একটা আইসোলেটেড, একটা বিচ্ছিন্ন, একটা রিমোট একটা ভিলেজ, একটা গ্রামে একটা অঞ্চল, তার কোনো কিছু বিচ্ছিন্ন। সেক্ষেত্রে আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি ইউজ করতে পারি? তোমরা চারটা অপশন দেখতে পাচ্ছ। চারটা অপশনের মধ্যে প্রথমে রয়েছে সেটা হচ্ছে কাট আপ, দ্বিতীয় অপশন রয়েছে কাট অফ, তৃতীয় অপশন রয়েছে কাট আউট, এবং চতুর্থ অপশন রয়েছে সেটা হচ্ছে কাট ডাউন। তাহলে আমার এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে? সাধারণত বিচ্ছিন্ন অর্থে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়েছি, এবং অনেকে সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছ বি 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 হবে। দিস গ্রেট। সো হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার? সো ইট ওয়াজ এ রিমোট ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রামীণ একটা অঞ্চল ছিল, যেটা হচ্ছে সেপারেটেড ছিল, যেটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন অবস্থায় ছিল, ডিসলোকেট ছিল, সেপারেটেড ছিল ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে বিশ্বের একটা অংশ থেকে সে সাধারণত সেপারেট ভাবে অংশগুলো ছিল। সো হোয়াট ইজ দ্য রাইট আনসার হিয়ার?
দ্য রাইট অ্যান্সার হিয়ার সেটাকে আমরা বলতে পারি কাট অফ। তাহলে সঠিক অ্যান্সারটা একটু দেখে নিই। সঠিক অ্যান্সার যারা দিয়েছো তারা সবারটা সঠিক হয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে কাট অফ। আমাকে এতটুকু একটু জানাও, এই গ্রুপ ভার্বের আজকে আমরা কাট নিয়ে পড়েছি এবং কাটের এই বিষয়টি সবাই বুঝেছো কিনা, কাটের এই বিষয়টা সবাই একটু বুঝেছো কিনা আমাকে একটু জানাও। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে হচ্ছে আজকে চলে যাব, কাট অফটি সবাই বুঝেছো কিনা এবং সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু বিষয়টা একটু জানাও। সবার যদি বুঝে থাকো জাস্ট লিখো ওকে বুঝেছি, ডান, হ্যাঁ ডান। যদি বুঝে থাকো কনসেপ্টটা লিখো, আমাকে একটু জানাও যে আমরা এতটুকু কনসেপ্ট যে পার্টটা বুঝেছি সে পার্টটা সবার ক্লিয়ার কিনা। এরপর আমরা নতুন পার্টে যাব। তাসনিম ইসলাম বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ। Tasmin, you are doing great. Articulated, sir. Thank you. Articulated this another word. I can say express অথবা export. এটার শব্দটা নাদিয়া সুলতানা বলছো ওকে, থ্যাংক ইউ। এমডি হাসান, রশাদ সবাই বলছো ঠিক আছে। প্রিন্সেস প্রিয়া বলছো ওকে, থ্যাংক ইউ। তোমাদের এত সুন্দর সুন্দর নামগুলো আছে। ওকে, সো ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আরেকটি কনসেপ্টে চলে যাচ্ছি, যেটা আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের একটা অংশ। তবে এখন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমরা যে কনসেপ্টগুলো আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে, সে ভুলের অংশগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। ভুলের কনসেপ্টগুলো নিয়ে আমরা সাধারণত কনসেপ্টগুলো আলোচনা করব, সেই কনসেপ্টগুলো একটু দেখো। তাহলে চার্জ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি অভিযুক্ত করা। চার্জ শব্দের অর্থ আমরা সবাই জানি, কোনো কিছু অভিযুক্ত করাকে আমরা সাধারণত চার্জ বলতে পারি। তবে সেটা অভিযুক্ত করা তো ঠিক আছে, কিন্তু এক এক সময় আমরা এক একটা প্রেপোজিশন ইউজ করে থাকি এক একটা অর্থের উপর, এক একটা অর্থটা সাধারণত ম্যাটার করে থাকে। তাহলে কি হয়ে থাকে, চার্জের পর উইথ হতে পারে, চার্জের পর অ্যাগেনস্ট হতে পারে, চার্জের পর ফর হতে পারে, অথবা চার্জের পর অন হতে পারে। তাহলে আবার বলছি, চার্জের পর আমরা সাধারণত উইথ ইউজ করতে পারবো, অ্যাগেনস্ট ইউজ করতে পারি, ফর ইউজ করতে পারি, কিংবা চার্জের পর কিন্তু আমরা অন শব্দটা ইউজ করতে পারি। এখন প্রশ্ন থাকতে পারে কখন আমরা কোন প্রেপোজিশনটা ইউজ করব, সেটা নির্ভর করবে আমার অর্থের উপর। তাহলে আমরা অর্থগুলো একটু দেখবো, অর্থগুলো কি আছে আমি একটু কনসেপ্টটা পড়িয়ে দিচ্ছি। দেখো, যখন কোনো কিছুতে অভিযোগ করাকে বোঝায় তখন আমরা, অর্থাৎ কোনো কিছুতে অভিযোগ করা, কোনো একটা বিষয় থাকবে, দ্যাট মিনস এখানে কোনো একটা বিষয় থাকবে, সে বিষয় সম্পর্কে যখন অভিযোগ করা বোঝাবো তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি চার্জ উইথ। তাহলে আমার সাথে একটু বলো, চার্জ উইথ মানে ব্যক্তি না, চার্জ উইথ মানে হচ্ছে কোনো কিছু বিষয়ের উপর যখন আমরা অভিযোগ করব তখন তাকে আমরা বলতে পারি চার্জ উইথ। কি বলতে পারি? চার্জ উইথ। যেমন একটা এক্সাম্পল দেখো, হি চার্জ মি, সে আমাকে চার্জ করেছে উইথ স্ট্রেলিং হিজ পেন, তার কলমটি চুরি হওয়ার কারণে তিনি আমাকে কি করেছে? অভিযুক্ত করে। তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট পাচ্ছি, সেটা হচ্ছে চার্জ উইথ। চার্জ উইথ শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা অভিযুক্ত করব তখন সেক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইউজ করতে পারি সেটাকে আমরা বলতে পারি চার্জ উইথ। তাহলে কি বলতে পারি? চার্জ উইথ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিষয় সম্পর্কে অভিযুক্ত করলে আমরা তাকে বলতে পারি চার্জ উইথ। আবার কারো বিরুদ্ধে যখন কোন একটা ব্যক্তির বিরুদ্ধে যখন আমরা সেটাকে অভিযুক্ত করব সেক্ষেত্রে আমরা বলতে পারি এগেইনস্ট। কি বলতে পারবো? আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এখানে নিতে পারছি সেটাকে আমরা বলতে পারি এগেইনস্ট। কি পাচ্ছি আমরা? এগেইনস্ট বলতে পারি। কি বলতে পারবো? আমরা কলমটা নিয়ে নিচ্ছি, সেটাকে আমরা বলতে পারি এগেইনস্ট। কি বলতে পারি? আমরা এগেইনস্ট শব্দটা আমরা এখানে বলতে পারবো। আশা করি ক্লিয়ার। তাহলে আমার সাথে আরেকবার বলো, যেমন দেখো, দ্য ফাইল a charge against me, একটা ফাইলটা আমার বিরুদ্ধে কি করা হয়েছে? অভিযুক্ত করেছে। একটা ফাইল সাধারণত আমার বিরুদ্ধে কি করা হয়েছে? অভিযুক্ত করা হয়েছে। তাহলে কোনো কিছুতে অভিযুক্ত করাকে আমরা বলতে পারি চার্জ উইথ করা। আবার যখন কোনো কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত করা বোঝায় সেক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা ইউজ করতে পারি সেটাকে আমরা বলতে পারি চার্জ এগেইনস্ট। আবার কারোর উপর যখন, এরপর আর দুইটা কনসেপ্ট আছে দেখো, কারোর উপর যখন অভিযোগটা চাপাইয়ে দেওয়া হবে, কোনো কিছু মানুষ, সে সাধারণভাবে একদম ইনোসেন্ট একটা পিপল, একটা ইনোসেন্ট একটা পার্সন, তার উপর যখন আমি কোনো একটা অভিযুক্ত চাপিয়ে দিব তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি অন। তাই আবার বলছি, কারের উপর যখন আমরা অভিযুক্ত চাপিয়ে দেওয়া হবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অন। তবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাকে এক্সাম্পলটা খুব ভালো মতো মনে রাখতে হবে। যেমন দ্য মার্ডার ওয়াজ চার্জ অন দ্য ইনোসেন্ট ম্যান, একজন ম্যান ছিল, তার উপর এই অভিযুক্তটি চাপিয়ে দেওয়া হয়েছে, তার উপরে অভিযুক্ত কি দেওয়া হয়েছে? চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি চার্জ অন শব্দের অর্থ হচ্ছে লাইক ইজ এনি কাইন্ডস অফ ইনোসেন্ট, সেই সাধারণত ওই বিষয় সাধারণত অভিযুক্ত না, তার উপর যখন অভিযুক্তটা চাপিয়ে দেওয়া হয় তখন সেক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা ইউজ করতে পারি সেটা আমরা বলতে পারি চার্জ অন। চার্জ অন শব্দের অর্থ হচ্ছে কারোর উপর অভিযুক্ত চাপিয়ে দেওয়া। আর কোনো কিছু দাম বা মূল্য চাওয়া বোঝাতে আমরা বলতে পারি চার্জ ফর। কি বলতে পারি? চার্জ ফর বলতে পারি। কি বলতে পারি? চার্জ ফর। হাউ মাচ ডু ইউ চার্জ ফর
ডিনার পার্টি, তুমি তোমার ডিনার পার্টির জন্য কত বেশি চার্জ ফর করছো। সো এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। আমি আরেকটু যদি তোমাদেরকে একটু রিভিউ দিই, আমরা কনসেপ্টগুলো কি কি পড়েছি, আমরা এখান থেকে কনসেপ্টগুলো যদি একটু দেখি তখন আমরা বিষয় ধারণা পাবো। তাহলে আমার সাথে আরেকটু কনসেপ্টগুলো একটু সবাই দেখবেন। সেটা হচ্ছে চার্জ উইথ শব্দের অর্থ হচ্ছে আমরা যখন কোনো কিছুকে যখন অভিযুক্ত করব সেক্ষেত্রে আমরা বলতে পারি চার্জ উইথ। আবার যখন কোনো ব্যক্তি সম্পর্কে আমরা অভিযুক্ত করব সেটাকে আমরা বলতে পারি চার্জ এগেইনস্ট। কোনো ব্যক্তি সম্পর্কে যখন অভিযুক্ত করবো সেটাকে আমরা বলতে পারি চার্জ এগেইনস্ট। আবার কখন আমরা কোনো একটা টাকার জন্য কোনো একটা ডিমান্ড, কোনো একটা কত টাকা বোঝাচ্ছে, কত টাকা চার্জ ফর করছে, চার্জ ফর দিস কুসপ্রে, এই কুসপ্রের জন্য সাধারণত তোমরা কত টাকা চার্জ ফর করছো সেক্ষেত্রে আমরা ফর ইউজ করতে পারি। আবার সর্বশেষ হচ্ছে অন ইউজ করতে পারি। তাহলে অন কখন ইউজ করতে পারি, যখন একটা মানুষের উপর সেটাকে চাপিয়ে দেওয়া হবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অন। তাহলে এতটুকু আমার সাথে একটু বুঝছো কিনা দেখো। এই জায়গায় কিন্তু অনেক বেশি প্রশ্ন এসে থাকে, আর প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে একেবারে টু দা পয়েন্টগুলো ক্লিয়ার করবো। আমাকে এই পার্টটা একটু ক্লিয়ার হলে সবাইকে একটু জানাও, দ্যাটস ওকে। আমি একটা প্রশ্নে চলে যাবো, সে প্রশ্নের আনসারটা তোমরা বলবা। চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আসা একটা প্রশ্ন, এখানে কি আনসার হতে পারে। আমরা দেখতে পাচ্ছি শি ওয়াজ চার্জ ড্যাশ মার্ডারিং দ্য ব্রাদার ইন ল, তার ব্রাদার ইন লকে মার্ডার করার জন্য তাকে কি করা হয়েছে, মার্ডার ইন লকে করার জন্য তাকে কি করা হয়েছে। তাহলে কোনটা আনসার দিতে পারি আমরা। চার্জ নিয়ে অনেকগুলো আমরা পড়েছি। চার্জ নিয়ে সাধারণত এখানে এ বি হবে না, এখানে অন্য একটা প্রেপোজিশন হওয়া দরকার ছিল। এখানে তোমার মনে করো অন্য একটা প্রেপোজিশন আছে। তাহলে আমার এখানে কোনটা আনসার হবে, উইথ হবে, টু হবে নাকি আপন হবে, কোনটা আনসার হতে পারে একটু জানাও তো, কোনটা আনসার হবে। আমার এখানে কোনটা আনসার সঠিক হতে পারে, যেটা তোমরা রাশেদ বলছো উইথ হবে, আপন অনেক বলছে আপন হবে না। এখানে কি হবে, তার একটা বিষয় সম্পর্কে আমি অভিযুক্ত করছি। মার্ডারিং এর জন্য আমি সাধারণত আমার ব্রাদারকে অভিযুক্ত করছি না, আমার ব্রাদারকে অভিযুক্ত করছে কোন একটা বিষয়ের জন্য। যখন কোনো বিষয় সম্পর্কে আমি তাকে অভিযুক্ত করব সেক্ষেত্রে আমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা খুঁজে পাই বা ব্যবহার করতে পারি সেটাকে আমরা বলতে পারি চার্জ উইথ। কি বলতে পারবো আমরা, চার্জ উইথ বলতে পারি। কি বলতে পারি আমরা, চার্জ উইথ শব্দটা আমরা বলতে পারবো। আশা করি তোমরা এই বিষয় সম্পর্কে একদম পরিপূর্ণভাবে বিষয়টা ধারণা নিতে পেরেছো। তাহলে আমার সাথে আরেকবার কনসেপ্টগুলো যদি তোমরা একটু রিভিউ দাও। আমরা যে কনসেপ্টগুলো পড়েছি, চার্জ উইথ পড়েছি, চার্জ এগেইনস্ট পড়েছি, চার্জ অন পড়েছি, কিংবা চার্জ ফর পড়েছি, চারটা শব্দ। তাহলে চার্জ উইথ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিষয়, চার্জ এগেইনস্ট কোনো কিছু ব্যক্তি, চার্জ ফর দ্যাট মিনস সাম অফ দ্য মানি, কস্ট কত, এবং সর্বশেষ আমাদের যেটা পড়েছি সেটা হচ্ছে চার্জ অন। কোনো কিছু বিষয়ের উপর যখন আমরা অভিযুক্ত করব তখন সেটাকে আমরা বলতে পারি চার্জ অন বলতে পারি। চার্জ আপন কখনো হবে না। চার্জ আপন যারা আনসার দিচ্ছ দ্যাট মিনস তোমরা কনসেপ্টটা বুঝোনি। আমাদের এখানে আনসার হচ্ছে চার্জ উইথ। ওকে, এরপর আমরা আরেকটা প্রশ্ন চলে যাচ্ছে। এটা আরেকটা আমাদের কনফিউজিং অংশ। সে অংশটা কি আছে, আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি, কম্পেয়ার করা, কম্পেয়ার উইথ অর টু, কম্পেয়ার করা, কম্পেয়ার উইথ অর টু। কখন আমরা সাধারণত উইথ ইউজ করব এবং কখন আমরা সাধারণত টু ইউজ করবো। এখানে দুইটি পার্ট আছে, কখন আমরা সাধারণত উইথ ইউজ করবো এবং কখন আমরা সাধারণত টু ইউজ করছি। সাধারণত এই বিষয়টা হচ্ছে আমাদের এখানের পার্টের অংশ। তাহলে আমরা একটু আনসারগুলো খুঁজে বের করবো, কখন আমরা অন উইথ ইউজ করবো এবং কখন আমরা সাধারণত এরপরে হচ্ছে টু ইউজ করবো সেটা একটু দেখাচ্ছি। দেখেন, আমি দুইটা এক্সাম্পল নিয়েছি, দুইটার এক্সাম্পলের প্রতি আমরা সবচেয়ে বেশি ফোকাস দিয়ে কাজ করেছি। আমরা যখন কোনো একটা বিষয়ের, যখন বিষয়টা আবার একটা বিষয় আছে, সে বিষয়টা যখন আমার সমজাতীয় বিষয় বোঝাবে, যখন আমরা কোনো কিছু সমজাতীয় বিষয়ের উপর তুলনা করা বোঝাবে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কম্পেয়ার উইথ করা। আমি তার সাথে কম্পেয়ার উইথ করছি, সমজাতীয় বিষয়। এবং আরেকটা বিষয় আছে, সেটাকে আমরা বলতে পারি কম্পেয়ার টু। এই বিষয়গুলো যদি তুমি ছোটো ছোটোভাবে নোট করে ফেলতে পারো, জাস্ট কি পয়েন্টগুলো তুমি অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবা। কারণ এই বিষয়গুলো থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন এসে থাকে কনফিউজিং অংশ থেকে। কনফিউজিং অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কনফিউজিং অংশগুলো ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে আমাদের ইংলিশ স্কিলটাকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবো। যেমন দুইটা এক্সাম্পল আছে। নজরুল ক্যান নট বি কম্পেয়ার উইথ শেলি। তিনি হচ্ছে শেলির সাথে কখনো কি করবে না, কম্পেয়ার করবে না। সেই সাথে কখনো কি করবে না, কম্পেয়ার করবে না। আমি কলমটা একটু চেঞ্জ করে নিচ্ছি, ইয়েলো কালার পেন নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কম্পেয়ার উইথ আছে। কেন উইথ আছে? কারণ হচ্ছে শেলি সাধারণত কার সাথে কম্পেয়ার করছে, নজরুলের সাথে। তাহলে দুইজনে হচ্ছে লেখক, দুজনে হচ্ছে রাইটার। যখন সিমিলার ভাবে কম্পেয়ার করা বুঝাবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি উইথ। আবার যখন সিমিলার ভাবে বুঝাবে না তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি টু। ইউজ করতে পারি আমরা টু শব্দটি ইউজ করতে পারি। যেমন আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। লাইফ মে বি কম্পেয়ার টু ফ্লাওয়ার।
স্বপ্ন, আমাদের জীবন আমরা হয়তো কম্পেয়ার করতে পারি ফ্লাওয়ারের সাথে, বাট ইন দ্য হিয়ার লাইফ অ্যান্ড পাওয়ার ইজ নট সিমিলার। লাইফ এবং পাওয়ার হচ্ছে এখানে সিমিলার না, নট সিমিলার। এখানে দুইটা কিন্তু দুইটা ব্যতিক্রম বোঝাচ্ছে, অসমজাতি বোঝাচ্ছে। তাহলে আবার বলছি, যখন আমার বিষয়টা সমজাতি বোঝাবে দ্যাট মিনস আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে উইথ। আবার যখন আমার সেই বিষয়টা সমজাতি বোঝাবে না তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি টু। এতটুকু একটু ক্লিয়ার কিনা বলো? জাস্ট এতটুকু লিখো, কম্পেয়ার উইথ এবং কম্পেয়ার টু, এতটুকু একটু লিখো, জাস্ট এতটুকু একটু জাস্ট লিখো। এরপর হচ্ছে আমরা আমাদের পরের কনসেপ্টে চলে যাবো এবং কনসেপ্টগুলো এমসিকিউ গুলো সলভ করার মাধ্যমে ইউ ক্যান গেট 100% আইডিয়া। এবং এই প্রশ্নগুলো কিন্তু ইয়ার কোয়েশ্চনগুলো সবচেয়ে রিপিট হওয়া প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আমরা সাধারণতভাবে কনসেপ্টটা নিয়েছি। এবং কনসেপ্টে দেখো কি হবে, সেম ভাবে প্রশ্ন, সেম যেটা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলের উপর প্রশ্নের উপর বেস করে কিন্তু আমাদের আরো কিছু প্রশ্নগুলো দিয়েছি। সেই প্রশ্নগুলো আমরা সলভ করলে আই ক্যান গেট 100% আইডিয়া। আমি এই বিষয়ে 100% কনসেপ্টগুলো আইডিয়াগুলো নিতে পারবো বলে আমি মনে করছি। তাহলে এখানে কি আনসার হতে পারে? সবাই একটু আনসার দিতে পারো। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে নজরুল ইজ কম্পেয়ার শেলি। তিনি শেলির সাথে কি করছে? কম্পেয়ার করছে। তাহলে শেলি এবং হচ্ছে নজরুল দুইটা কিন্তু ইজ এ রাইটার। যেহেতু দুইটা রাইটারের সাথে আমি কম্পেয়ার করছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে রাইট অ্যান্সার ইজ উইথ। সো হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার? দ্য রাইট অ্যান্সার ইজ উইথ। যখন সিমিলার বিষয়ের সাথে আমরা কম্পেয়ার করছি তখন আমরা বলতে পারি উইথ। আবার যখন সিমিলার বিষয়ের সাথে আমরা কম্পেয়ার করব না তখন আমরা আরেকটা অ্যান্সার বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি টু। আমাকে এই বিষয়ে একটু বুঝেছো কিনা দেখো। এটা যারা আনসারটা সঠিক আনসার দিয়েছো সবাইকে কনগ্রাচুলেশন। এবং আমরা আরেকটি প্রশ্নে চলে যাবো, সে প্রশ্নের আনসার দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি আরো বেশি ধারণা নিতে পারবা। এবং পিছনে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্ন দেখো হয়তো তোমরা ধারণা নিতে পারবা প্রশ্নটা কত বেশি এসেছে। এবং প্রশ্নটা আমরা কিন্তু অপশনগুলো এখান থেকে দেখে নিব। আমরা অপশনগুলো দেখে নিলে হয়তো কনসেপ্টটা বুঝতে পারবো আমাদের এখানে সঠিক আনসার কি হবে, কোনটি আমাদের সঠিক আনসার হতে পারে, সেই অপশনগুলো থেকে আমরা কনসেপ্টগুলো খুঁজে নিব। তাহলে এখানে কি হতে পারে? নজরুল কম্পেয়ার হিজ লাভ, তার ভালোবাসাটা কম্পেয়ার করেছিল ফ্লাওয়ারের সাথে। তাহলে ফ্লাওয়ার কি আসলে নজরুল হয়? ফ্লাওয়ারতে নজরুল হয় না। এবং প্রশ্নটা কত বেশি বার এসেছে তুমি জাস্ট স্ক্রিনের কনসেপ্টে দেখলে হয়তো বুঝতে পারবা প্রশ্ন কত বেশি এসেছে। তো এই প্রশ্ন আমি তোমাদের কাছ থেকে আনসার নিব, তোমরা জাস্ট একটু আনসারগুলো বলো এখানে কোনটি সঠিক আনসার হতে পারে বলে তোমরা মনে করছো, কোনটি সঠিক আনসার হতে পারে বলে তোমরা মনে করছো, এবং সেই অনুসারে তোমরা আনসারটা একটু কনসেপ্টে দিয়ে দাও। তাহলে কোনটি সঠিক আনসার হবে এখানে? নজরুল কম্পেয়ার হিজ লাভ, তার লাভটা কম্পেয়ার করছিল কিসের সাথে? সেটা হচ্ছে উইথ হবে নাকি টু হবে? আনডাউটেড টু হবে। কেন টু হচ্ছে? কারণ এটা একটা সিমিলার বিষয়কে বোঝাচ্ছে না। যখন সিমিলার বিষয়কে বোঝাবে না তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি টু। ক্লিয়ার? সবার যদি ক্লিয়ার হয় জাস্ট লিখে রাখে ডান, দ্যাট ইজ ওকে। আনলকের ভোকাবুলারিগুলো কিন্তু আমরা ধাপে ধাপে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করছি। সো আমরা অনেকগুলো পার্ট পড়েছি এবং অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়েছি, এবং আরেকটি ইজিয়েস্ট একটা প্রশ্ন আমরা পড়ছি। আরেকটি ইজিয়েস্ট একটা প্রশ্ন পড়বো, এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছিল। প্রশ্নে কি আছে? চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। আমি প্রতিটি পার্টের মধ্যে বেশ কিছু সেন্টেন্স কারেকশন অ্যাড করেছি, যে সেন্টেন্স কারেকশনগুলো পড়ার মাধ্যমে এই বিষয় সম্পর্কে আমরা আরো কমপ্লিট ভাবে ধারণা নিতে পারবো। এবং সেন্টেন্স কারেকশনটা কি আছে? দ্য রেলওয়ে উইথ কম্পেনসেট আস উইথ দ্য লস। এখানে একটা কনসেপ্ট একটু বলে দিচ্ছি, আমাকে এখানে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে কম্পেনসেট। কম্পেনসেট শব্দের অর্থ কি দেখো, COMPENSE। কম্পেনসেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ক্ষতিপূরণ দেওয়া, কোনো কিছু কি দেওয়া? ক্ষতিপূরণ দেওয়া। এই ক্ষেত্রে জাস্ট মনে রাখবা এটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয়, সেটাকে আমরা বলতে পারি কোনো কিছু ফর। কোনো কিছু কি বলতে পারবো আমরা? ফর। কোনো কিছু আমরা যখন বিষয়টার জন্য কি করব? ক্ষতিপূরণ দিব, সেক্ষেত্রে আমরা জাস্ট বলতে পারি এখানে বি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। জাস্ট একবার পড়ে নিলে তোমরা মোটামুটি ধারণা নিতে পারবা। এটা জাস্ট আনসারটা মনে রাখবা, এটা হচ্ছে কম্পেনসেট। ফর শব্দের অর্থ হচ্ছে যখন কোনো কিছু বিষয়ের ক্ষতিপূরণ দেওয়া হবে তখন সেক্ষেত্রে আমরা সাধারণত ফর শব্দটা ইউজ করতে পারি। আশা করি এই বিষয়টা সবাই বুঝেছো। এখন আমরা আরো কিছু কনফিউজিং পার্টে চলে যাবো। কনফিউজিং পার্টগুলোর মাধ্যমে আমরা আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার দেখবো। এখন সেই সেন্টেন্স স্ট্রাকচার কি আছে এই প্রশ্নে আমি তোমাদের কাছ থেকে আনসার নিব। আমি প্রশ্নগুলো একবার পড়ছি। আরেকটা, দ্য মেট নো কমেন্ট ওভার দ্য ম্যাটার। দ্য মেট নো কমেন্ট অন দ্য ম্যাটার। They have not comment on the matter. They are made for comment on the matter. সাধারণত আমরা এখানে সি এবং ডি যেটা দুটো অপশন দেখতে পাচ্ছি, সে দুটো অপশন গ্রামাটিক্যাল ভাবে সাধারণত মিস্টেক আছে। এটাও গ্রামাটিক্যাল ভাবে মিস্টেক আছে, আর এটাও সাধারণত কনসেপ্টটা মিলে না। সরি, এটা গ্রামাটিক্যাল ভাবে শুদ্ধ থাকবে, সাধারণত কন্টেন্টের পর সাধারণত ওভার হয় না। কন্টেন্টের পর কি হয় না? ওভার হয় না। আবার এখানে হ্যাপ আছে, হ্যাপের পরে সাধারণত এটা মিলতেছে না। আমরা এখানে যেটা সঠিক আনসার দিতে পারবো অর্থ এবং সবকিছু অনুসারে, আমরা এখানে যেটা সঠিক আনসার হচ্ছে সেটা হচ্ছে আমাদের বি নাম্বার।
দ্য মেন্ট নো কমেন্ট অন দ্য ম্যাটার, অন দ্য কি ম্যাটার। সো এইগুলো প্রতিটা পার্টের মধ্যে আমরা কিছু সেন্টেন্স কারেকশনগুলো অ্যাড করেছি, সেই বিষয়গুলো জানার মাধ্যমে আমরা এই বিষয় সম্পর্কে আরও একটা ধারণা নিতে পারবো। সো এখন আমরা আরো কিছু পার্টে চলে যাবো, সেটা হচ্ছে ক্রেডিট উইথ এবং টু। এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন এসে থাকে, ক্রেডিট এবং ইন সম্পর্কে কিন্তু আমাদের অনেক বেশি প্রশ্ন এসে থাকে, এবং সেই প্রশ্নগুলো আমরা তোমাদের কাছ থেকে আনসারগুলো নিব, কোন কোন জায়গায় প্রবলেমগুলো আছে এবং আমরা কিভাবে বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো একটা কাজ করতে পারবো সে বিষয় সম্পর্কে আনসারগুলো নিব আমরা। একটু ক্যারি টু এবং উইথ এই বিষয়টা সবাইকে বলবো একটু নোট করার জন্য। ক্যারি টু এবং উইথ সবাই একটু আমরা লিখি, ক্যারি টু এবং উইথ আমরা লিখলে কিন্তু আমাদের একটিবার আমরা কিন্তু কনসেপ্টটা আমরা খুব ভালো মতো মনে রাখতে পারবো। তাহলে কি আছে, ক্যারি টু আছে এবং অপর পক্ষে একটা শব্দ আছে সেটা হচ্ছে ক্রেডিট উইথ আছে। ক্রেডিট টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অ্যাকাউন্ট থেকে ক্রেডিট করা। যখন কোনো কিছু অ্যাকাউন্ট থেকে ক্রেডিট করা বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা বিষয় হচ্ছে কোনো কিছু ক্রেডিট টু। কি বলতে পারবো, ক্রেডিট টু। যেমন ক্রেডিট দ্য অ্যামাউন্ট টু মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট থেকে তুমি কি করো, টাকাটা ক্রেডিট করো। এবং আরেকটা বিষয় আছে ক্রেডিট উইথ ব্যালেন্স, যখন আমার ব্যালেন্স থেকে আমার যে মেইন ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে যখন তুমি সেটা ক্রেডিট করবা তখন সেটা আমরা বলতে পারি উইথ। তাহলে আবার বলছি, যখন টু করবে আমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকাটা নিয়ে আমার অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্ট থেকে তুমি টাকাটা কি করে ফেলো, ক্রেডিট করে দাও, আমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে ফেলো। আবার আবার যদি বলা হয় আমার ব্যালেন্সে টাকাটা কি করো, ক্রেডিট করো, সেক্ষেত্রে যদি ব্যালেন্স শব্দটা দেওয়া থাকে তখন আমরা মনে রাখবো উইথ। আবার যখন আমাদের কনসেপ্টে যখন অ্যাকাউন্ট দেওয়া থাকবে তখন হবে টু। তাহলে আমার সাথে আরেকবার বলুন, সাধারণত টু কখন ইউজ করবো এবং উইথ কখন ইউজ করছি। টু শব্দটা আমরা ইউজ করছি যখন শব্দটা অ্যাকাউন্ট থাকবে, আবার উইথ কখন ইউজ করবো যখন শব্দটা আমার ব্যালেন্স শব্দটি থাকবে। তাহলে আবার বলছি, টু শব্দটা অ্যাকাউন্ট শব্দ থাকবে, আর ব্যালেন্সের ক্ষেত্রে সাধারণত সেক্ষেত্রে টু সাথে অ্যাকাউন্ট থাকবে, আর উইথের ক্ষেত্রে সাধারণত ব্যালেন্স শব্দটি থাকবে। আশা করি এতটুকু একটু বুঝছো কিনা দেখো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং কনসেপ্ট যদি বুঝো আশা করি তোমরা ফুললি ভাবে কাজ করতে পারবে। এখন আমরা একটু এক্সাম্পল গুলো থেকে কনসেপ্টগুলো বের করার জন্য ট্রাই করবো, এবং ট্রাই করার মাধ্যমে হাফলি ইউ ক্যান গেট ফুল আইডিয়া যে এই কনসেপ্টের সম্পর্কে আমরা খুব ভালো একটা আজকে ধারণা নিতে পারবো। যেমন দেখো, ক্রেডিট টাকা 5K ড্যাশ মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তুমি কি করো, ক্রেডিট করো। তা আবার প্রশ্ন একবার পড়ছি, প্রশ্নটা কি আছে সেটা হচ্ছে ক্রেডিট টাকা 5,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তুমি কি করো, ক্রেডিট করো। তাহলে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, একটা ইন আছে, অ্যাগেনস্ট আছে, উইথ আছে, টু আছে। তাহলে আমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট থেকে টাকাটি কোনো একটা অ্যাকাউন্ট থেকে টাকাটি যখন আমরা কি করব, আমরা ক্রেডিট করব, একটা অ্যাকাউন্টে যখন টাকাটা ক্রেডিট করব সেক্ষেত্রে আমরা কি আনসার দিতে পারি, কি আনসার দিতে পারি বলতো। আমি যদি আবার একটু অপশনে চলে যাই, যেটা আমরা অপশনটা পড়েছি, আশা করি এই অপশনটা আমাদের ক্লিয়ার। অ্যাকাউন্ট থাকলে তখন আমরা টু ইউজ করবো, আমরা টু ইউজ করবো। যেটা এটা তোমরা আমাদের সাথে যারাই যুক্ত আছো সবাই একটু আনসার দেওয়ার জন্য ট্রাই করো, এখানে সঠিক আনসার কি হবে। ওকে, অনেকে অনেকে সঠিক আনসার দিয়ে দিচ্ছ, অনেকে অনেকে বলছো ক্যারি টু উইথ ব্যালেন্স এবং ক্যারি টু শব্দের অর্থ হচ্ছে অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে আমরা যেটা আনসার, এই আনসার ইজিলি পেয়ে গেছি। তাহলে এখানে কোনটা আনসার, আমাদের সঠিক আনসার হচ্ছে টু নাম্বারটা হচ্ছে আমাদের এখানে কি আনসার, সঠিক আনসার হচ্ছে। আশা করি ক্লিয়ার। তোমরা কিন্তু অনেক, এখন বাজে অলমোস্ট 11টা, তোমরা কিন্তু অনেক রাত ধরে তোমরা ক্লাস করছো। এখন আমরা একটা সেন্টেন্স কারেকশন নিয়েছি ক্রেডিট থেকে, ক্রেডিটের এই জায়গা থেকে কিন্তু আমরা একটা কনসেপ্টটা নিয়েছি। তাহলে আবার বলছি, যখন আমার অ্যাকাউন্টে ক্রেডিট করবে তখন আমরা টু বলতে পারি, আবার যখন আমার ব্যালেন্সে ক্রেডিট করবে তখন সেক্ষেত্রে আমরা উইথ বলতে পারি। একটা সেন্টেন্স কারেকশন নিয়ে নিয়েছি, এবং সেই সেন্টেন্স কারেকশনে আমাদের কোনটা আনসার হতে পারে এবং আনসারটা আমরা খুঁজে বের করবো, আবার এখানে কোনটি সঠিক আনসার হতে পারে বলে তোমরা মনে করছো। একটা ড্যাশ আছে, ক্রেডিট ইন মাই অ্যাকাউন্ট, ক্রেডিট ইন হবে, আমরা কি ক্রেডিট ইন ব্যবহার করতে পারি, আমরা কি ক্রেডিট ইন ব্যবহার করতে পারি, আমরা কি ক্রেডিট সাধারণত ইন ব্যবহার করবো, অ্যাড ব্যবহার করবো, টু ব্যবহার করবো, নাকি উইথ সাধারণত ব্যবহার করবো। আমরা সাধারণত দুইটা পড়েছিলাম, হয়তো সেখানে টু পড়েছিলাম, হয়তো সেখানে উইথ পড়েছিলাম, টু পড়েছিলাম অথবা উইথ পড়েছিলাম। এটা আমি সবার কাছ থেকে আনসার দেবো, এবং ইতিমধ্যে আনসার দেওয়া শুরু করেছো। ফরিয়া আক্তার, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন। কামরুন নাহার বলছো সি হবে, তাসনিম বলছো সি হবে, সাইমা বলছো সি হবে, নাদিয়া বলছো সি হবে, কাইসার বলছো সি হবে, থ্যাংক ইউ। ওয়াও, তোমরা তো সবাই খুব ভালো পারছো। নাদিয়া সুলতানা বলছো সি হবে। ওকে, সো অনেকে সঠিক আনসারটা দিয়ে দিয়েছো, আর আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রতিটি সঠিক আনসারের কনসেপ্টগুলো আমরা এখান থেকে বের করে নিতে পেরেছি, এবং আমাদের এখানে কোনটি সঠিক আনসার হচ্ছে বলে তোমরা মনে করছো। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, আমরা যদি এখানে কারেক্ট সেন্টেন্সটা বের করি সেখানে আমার সঠিক আনসারটা হচ্ছে সি। তাহলে কোনটা সঠিক আনসার পাচ্ছি, সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। সি নাম্বারটা হচ্ছে কি আনসার, আমাদের এখানে সঠিক আনসারগুলো হচ্ছে। এবং আজকের সর্বশেষ প্রশ্ন এবং সেই প্রশ্ন
থেকে আমরা আমরা অপশনগুলো থেকে আজকে আমাদের এই পার্টে হচ্ছে সর্বশেষ প্রশ্ন। এই পার্টে তোমাদের কাছ থেকে আনসার নিব, সে হচ্ছে আই কনগ্রাচুলেট ড্যাশ হিজ সাকসেস। সো এই শব্দগুলো কিন্তু আমরা কম বিশেষ সবাইকে প্রতিনিয়ত ইউজ করছি। কনগ্রাচুলেট, কনগ্রাচুলেট কি হিজ সাকসেস। তাহলে কনগ্রাচুলেটেড বা কনগ্রাচুলেশন এরপরে আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট শব্দের ব্যবহার করতে পারি দেখে তোমরা বলো কোন অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হবে। যারা আমার সাথে যুক্ত আছো কোন অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হবে। ইতিমধ্যে অনেকে সঠিক আনসার দিয়ে দিয়েছো। ওকে, সো আমরা এখানে কোনটি সঠিক আনসার নিতে পারি বলে তোমরা মনে করছো, কোনটি এখানে সঠিক আনসার হতে পারে, কোনটি সঠিক আনসার হতে পারে। অনেকে বলছো অ্যাড হবে, কনগ্রাচুলেটেড অ্যাড হয়, অন হয়, উইথ হয়, ফর হয়, কোনটি হবে? অনেকে বলছো সি হবে, অনেকে বলছো ডি হবে। কোনটি সঠিক আনসারটা পাচ্ছি একটু একটু দেখো। সাধারণত কনগ্রাচুলেটের সাথে আমরা সাধারণত অন ইউজ করবো। নরিন বলেছো, নরিন আক্তার বলেছো অন হবে, থ্যাংক ইউ। আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অন। কোনটি কি আমাদের সঠিক অ্যান্সার? আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অন, কংগ্রাচুলেটেড অন। অভিনন্দন জানানোর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কংগ্রাচুলেটেড অন। সো আজকের কনসেপ্টটা তোমরা একটু বুঝছো কিনা বলো। আজকে এখানে হচ্ছে আমাদের ক্লাসের সমাপ্তি, এবং তোমরা আমাকে যে কোনো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমাকে করতে পারো। এবং আজকে আমরা দেখিয়েছি ভোকাবুলারিগুলো কিভাবে পড়বে, এবং ওই ধারাবাহিক সিরিজগুলো আমরা রাখছি যেখানে আমাদের কনফিউজিং পার্টগুলো নিয়ে আলোচনা করবে। এই পার্টগুলো দেখার মাধ্যমে যদি এখান থেকে কখনো প্রশ্ন আসে, প্রশ্নগুলো কিন্তু ইজিলি তোমরা এই পার্টে অনেক ভালো একটা তোমরা ধারণা নিতে পারবা। সো আমার সাথে তোমরা যারাই যুক্ত আছো আমাকে একটু করে জানাও যে তোমরা আজকের ফুল লেকচারটা একেবারে ফুললি ভাবে বুঝেছো কিনা, এবং কারো কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলো করতে পারো। ইতিমধ্যে আমাদের পেইড বেসে ক্লাস গোয়িং আছে, তোমরা যারা এখন এডমিশন নাওনি আমাদের কিন্তু 2,500 টাকা কিন্তু তোমরা এডমিশন নিতে পারো। আমাদের নতুনভাবে আবার অফারটা দেওয়া হচ্ছে, নতুন মাসে নতুন অফার। কালকে থেকে আমাদের নতুন মাস শুরু হচ্ছে, নতুন মাসের নতুন অফার। ইতিমধ্যে বেশ অনেকগুলো ক্লাস শেষ হয়েছে। পিডিএফটা দিয়ে দিব আমাদের গ্রুপে, হচ্ছে আমরা পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা এবং আরেকবার তোমরা বিষয়টা পড়ে নিতে পারবা। আজকের কনসেপ্টটা একেবারে তোমরা 100% বুঝেছো কিনা আমাকে একটু জানাও, যে সবগুলো ঠিক ছিল কিনা। এবং আমি তোমাদের জন্য আরো অনেকগুলো সিরিজ তৈরি করছি কোয়েশন সলভ, যে ইজিয়েস্ট হ্যাকগুলো রয়েছে কিভাবে একটা কোয়েশনকে তোমরা অল্প সময়ে কিভাবে সলভ করবা, সে বিষয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে সিরিজগুলো তৈরি করব। এবং সে বিষয়গুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। এবং আজকে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করো, আমি জাস্ট আর 2 মিনিট থাকবো, দেন হচ্ছে আজকের আমরা ক্লাসটা শেষ করে দেবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে জানাও। কারো কি কোনো প্রশ্ন আছে? আর আমরা সাধারণত আমার ক্লাসগুলো 9টা বা 10টায় রাখবো, যে কোনো সময়। এই সময় হলে তোমরা মোটামুটি ফ্রি সময় একটু কনসেপ্টগুলো একটু দেখতে পারো, দেখার মাধ্যমে তোমার হয়তো প্রিপারেশনটা আরো স্মার্টভাবে তোমরা নিতে পারবা। সো আলহামদুলিল্লাহ, ভালো করে বুঝছি। নাদিয়া সুলতানা, থ্যাংক ইউ। ভালো মতো পড়ো, আশা করি খুবই ভালো করতে পারবা। আর কারো কোনো যদি কনফিউশন থাকে একটু বলো, এবং ক্লাসটা বুঝলে তোমরা জাস্ট লিখো আজকে ক্লাসটা ডান, বুঝেছি সম্পূর্ণ। আশা করি আর কোনো প্রশ্ন নেই। সো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট আরেকটি ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই। এখানে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন।